আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যাক, আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক হারে নির্বাচন। আসলে আমাদের আগে বুঝতে হবে পিআর পদ্ধতিটা কী, পিআর পদ্ধতিটা ছোট দলগুলো কেন চাচ্ছে এবং এর প্রতি ওদের আগ্রহ এত বেশি কেন। দেখুন, পিআর পদ্ধতিটা হলো যে একটা পার্সেন্ট, আপনি পুরো বাংলাদেশে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে সেই পার্সেন্ট অনুযায়ী কোন দল কোন মার্কায় কত পার্সেন্ট ভোট পাইছে সেই অনুযায়ী সংসদে আসন নির্ধারণ হবে। তো এটা নিয়ে আসলে বিএনপি একটু অনাগ্রহ। এর কারণ বিএনপি হয়তো এককভাবে যদি নির্বাচন করে তাহলে ওরা হয়তো ভালো কিছু করতে পারবে, সেই জন্য হয়তো ওদের আগ্রহ একটু অনাগ্রহ। আর যারা ছোট দল আছে এরা চিন্তা করছে যে 2% 5% ভোট পাবে, হয়তো কোনো আসন পাবে না, সেই জন্য ওরা আসনের জন্য এই এই প্রস্তাবটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। দেখুন, আপনি মনে করেন যে বাংলাদেশে যারা রাজনীতি করে, পরীক্ষিত রাজনীতিবিদ, ত্যাগ তিতেক্ষা ঝড় তুফান মামলা হামলা খেয়ে আজ পর্যন্ত টিকে আছে, তাহলে তাদের অভিজ্ঞতা এবং তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী। দেখুন, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ 3টা নির্বাচন করেছে, বাংলাদেশের মানুষ ছোটো বড় সবাই জানে। তাহলে আওয়ামী লীগ সুস্থ এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনটা কেন করে নাই? আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। ওদের ভয়টা কোন জায়গায় ছিল? ভয়টা ছিল যে সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন করলে ওরা হয়তো ভোটে হেরে যাবে, অন্য কোনো দল ক্ষমতায় আসবে। তাহলে এখন আওয়ামী লীগ তো মাঠে নাই, তাহলে এখন যদি আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন দেয় তাহলে কে ক্ষমতায় আসবে এটা তার বোঝার বাকি নেই কারো। আকাশের চাঁদ উঠলে লাইট মারি দেখতে হয় না, এটা হলো কথা। এখন আমি আরেকটা কথা বলি, যেমন মনে করেন যে এটা আসলে বাংলাদেশকে ছোট করছি না, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মনে করেন বাংলাদেশের সাথে আর্জেন্টিনার ফুটবল খেলা, এখন আপনারা বলুন, খেলার আগে আপনারা কি বুঝতে পারবেন যে কোন দল জিতবে? অথবা বাংলাদেশের সাথে ব্রাজিলের খেলা ফুটবল খেলা, বলেন কে জিতবে? অনায়াসে সবাই বলে দিতে পারবে রেজাল্টটা কী হতে পারে। তো অতএব এখন যখন এরা রেজাল্ট জানে আগে যে সম্ভবত ওরাই জিতবে, হয়তো সম্ভবত লাগাইতে পারে কিন্তু জিতবে যে সেটা শিওর। তো সেই ক্ষেত্রে ওরা কি করবে, যে একটু বৃষ্টি হোক বা একটু আবহাওয়া খারাপ থাকুক, একটু দিনটা পিছিয়ে দেন, রেফারির সমস্যা, মাঠের সমস্যা, ওই ব্রাজিল খেলা হবে না, ও খেলা হবে উগান্ডায়, এখন না পরে, এর কারণ কি এটা তো আর বুঝতে কারো বাকি নেই। এখন আমার প্রশ্ন হলো, আপনারা দল করেন, আপনাদের মার্কা আছে, দল আছে, কর্মী আছে, ভোটার আছে, আসুন আসুন ভোট করেন, আপনি প্রার্থী দিবেন। তবে এটা ঠিক, শুনেন, আমি বাংলাদেশের নির্বাচনটা আসলে আমার পছন্দ না। হয়তো প্রশ্ন করবেন কেন? বাংলাদেশ নির্বাচনটা এই জন্যই পছন্দ না যে বিএনপিও বলে একক প্রার্থী দিব, অন্য কেউ দাঁড়াইতে পারবে না। জামাত বলে একক প্রার্থী দিব, কেউ দাঁড়াইতে পারবে না। কেন রে ভাই? আপনি দল আছে আপনার, আপনি 1 কোটি টাকা 2 কোটি টাকা নিয়ে তাকে নমিনেশন দিলেন, সে যোগ্য নাও হইতে পারে, তার জনপ্রিয়তা নাও থাকতে পারে, তাহলে আপনি জনগণের মধ্যে এটা চাপাই দিলেন কেন? আপনি বলবেন যে 5 জন প্রার্থী যদি যে হইতে চায় সেই প্রার্থী হবে, জনগণ এখান থেকে বাঁচিয়ে নেবে। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলছে, এটা আমার খুবই পছন্দ হয়েছে কথাটা, 1000 ফুল ফুটতে দিন, এখান থেকে যেটা সুন্দর ভালো সেটা আমি বেছে নিব। তা আপনারা মনে করে এক একটা আসনে 5 জন 7 জন প্রার্থী হবে, জনগণ যার জনপ্রিয়তা আছে, যার গ্রহণযোগ্যতা আছে, যে যোগ্য তাকে বেছে নেবে, তাকে ভোট দেবে, সে যত পার্সেন্টে পাক, সে সংসদ সদস্য হয়ে পার্লামেন্টে যাবে, জনগণের নেতৃত্ব দিবে, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। এখন আপনি কি করলেন যে একজন লোক আপনারা 5 কোটি টাকা দিল, 10 কোটি টাকা দিল, 20 কোটি টাকা দিল, সে যে দলেরই হোক, আপনি তাকে নমিনেশন দিলেন, আর কেউ দাঁড়াইতে পারবে না, দাঁড়ালে দলীয়ভাবে তার বিরুদ্ধে অ্যাকশন নেব। কেন? তার চেয়ে আপনি যাকে দিলেন তার চেয়ে তো ভালো লোক আসতে পারে, আসছে না?
অনেকে তো বিদ্রোহী প্রার্থী হইয়া সে তো ঠিকই বিজয় ছিনে নিয়ে আসছে। তাহলে কি হলো? জনগণ অবশ্যই তার পছন্দের, তাকে পছন্দ করছে। এখন আসুন যেটা নিয়ে আলোচনা, আজকে মূল টপিক, সেটা হলো পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিটা হলো যে এখন যেমন একটা কথার কথা, আমাদের হিরো আলম আমাদের নায়ক, বাংলাদেশে তো রুচির দুর্ভিক্ষ, নায়ক হিরো আলম, হে আবার মানে নায়ক, গায়ক, ফির আবার কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার, ফির আবার মনে করেন যে দেখা গেছে জামাই বউ মিলে যে তামসা, এখন সে এমপি হবে, এমপির স্বাদ জাগছে। এখন মনে করেন তার একটা দল আছে, তাকে দিয়েই বলি, অত তার শুভাকাঙ্ক্ষী বা তার ফ্রেন্ড থাকতে পারে, মন খারাপ করবেন না, তাকে দিয়েই বলি, মনে করেন তার একটা দল আছে, সে 20টা আসনে প্রার্থী দিল, 20টা আসনে প্রার্থী দিছে, মনে করেন যে সে প্রত্যেকটা আসনে 5,000, 6,000, 7,000, 8,000 করে ভোট পাইছে। মনে করেন মূল যে ভোটগুলো কাস্ট হয়েছে পুরো বাংলাদেশে, তার সংখ্যা অনুপাতিক হারে সে 1% পাইছে, ধরুন 1% পাইছে। এখন 1% পাওয়ার পরে সে কিন্তু 3 আসন পাবে। এখন আপনি তাকে এই 3 আসন কোন আসন দিবেন বলেন? সেই যে 20টা আসনে এমপির জন্য মনোনয়ন দিছে যাদেরকে, তারা তো কেউ পাশ করে নাই, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, কারণ যে পার্সেন্ট পাইছে এই পার্সেন্টের জামানত থাকে না। এখন আপনি তো, সে কিন্তু তার দল 3টা আসন পাইছে, আপনি কাকে দিবেন? এখন সে বলল যে আমি গুলশান বনানী অথবা ক্যান্টনমেন্ট অথবা ধানমন্ডি এসব এলাকায় আমি আমার এই আসনগুলো দরকার, আমি এটা নিব। তাহলে ওখানে একজন মেজর, একজন কর্নেল বা একজন অভিজ্ঞ রাজনীতিবিদ নির্বাচন করে সে 1 লক্ষ ভোটের ব্যবধানে সে জয়লাভ করছে। এখন কি আপনি কি ওরে বাদ দিয়ে ওখানে হিরো আলম এমপি দিবেন? তাহলে কি জনগণ মেনে নিবে? জনগণ কাকে ভোট দিয়ে যোগ্য নেতা নির্ধারণ করছে? যোগ্য নেতা নির্ধারণ করছে এবং তারা তারা তাদের নেতা বাছাই করে ভোট দিয়ে তারা তাদের পার্লামেন্টে পাঠাইছে। এবার আপনি সংখ্যানুপাতিক হারে 3 জনকে এমপি দিলেন। এখন ওখানে যেমন আপনি 300 আসনে 300 জন প্রার্থী তো পাস করছে, 300 জন আসনেই তো পাস করবে। প্রত্যেক আসনেই কেউ পাবে মনে করেন যে 1 লক্ষ ভোট, কেউ পাবে 50,000 ভোট, কেউ পাবে 5,000 ভোট। তাইলে এখন আপনি যখন সংখ্যানুপাতিক হারে নির্বাচন দিবেন, যে দল তো কোনো আসনেই পাস করে নাই, তাইলে আপনি আমার আসনটাই ধরেন, আমার আসনটাই মনে করেন যে হইল একজন কর্নেল পাস করলো 50,000 ভোটে। তাহলে এখানে যদি আপনি ওকে ছাড়তে বলেন যে আসনটা ছাড়ি দাও, আপনি কি হে কি ছাড়বে? তাহলে কি হবে? দলের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। প্লাস হলো এই যে হিরো আলম 20 জন লোক, হিরো আলমের দল মনে করেন যে হইল 20 জন লোক প্রার্থী দিছে, তাইলে সে 3টা আসন পাইছে। এই 20 জনের মধ্যে সে কাকে এমপি বানাবে বলেন? আপনারাই বলেন। প্লাস এখানে কালো টাকা ছড়াছড়ি হবে। এই 20 জনের মধ্যে যার টাকা আছে, অথচ মনে করেন যে কোনো যোগ্যতাই নেই, সে হিরো আলমকে মনে করেন 5 কোটি 10 কোটি টাকা দিল, দিয়ে ওই 3 জনের মধ্যে একজন হয়ে গেল। তো তার চেয়ে এটা বলেন আপনারা যারা ছোটো দল আছেন, যে নির্বাচন করে দাঙ্গা হাঙ্গামা মারামারি কিলিয়াকিলি বা কোটি কোটি টাকা খরচ করার দরকার নাই। আমরা ছোটো দল, করে 5 আসন দেন, হেরে 10 আসন দেন, হেরে 20 আসন দেন। আপনারা এইভাবে আপনারা দল ভাগযোগ করে সংসদে বসে যান। ওই যে সংরক্ষিত আসন, মহিলা আসনের মতন সংরক্ষিত না আসনে মমতার মতন একজন এমপি হয় বলেন? মমতার মতো একজন এমপিকেই তাকে মনে করেন বাংলাদেশের মানুষ গ্রহণ করতে হয়েছে, তাকে মাইনে নিতে হয়েছে। আরও বহু মহিলা আছে ইউটিউবে আসতেছে, তারা কথা বলতে পারে না, বাংলা রিডিং করতে পারে না, তারা মনে করেন যে হইল সংরক্ষিত আসনে এমপি হয়েছে। তো এখন মহিলা আসনের মতন এদেরকেও সংরক্ষিত আসনেই নির্বাচন, না যারা 5,000 ভোট পায় জামানত বাজেয়াপ্ত হয়, তারা কীভাবে এমপি হয়? সংসদে যাইবে, কথা বলতে পারবে না, হাস্যরস্য করবে, এলাকার মনে করেন যে হইল উন্নয়ন বাধাগ্রস্ত হবে। অতএব আল্লাহর হস্তে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যার যার ক্ষমতা আছে হেডম অনুযায়ী, কারণ সবারই দল আছে, সবারই মার্কা আছে, সবারই ভোটার আছে, সবারই কর্মী আছে, নেতা কর্মী আছে। যদি হেডম থাকে, আপনি আপনার আসনে আপনার জনপ্রিয়তা আপনি যাচাই করুন, আপনার আসনে আপনি এমপি দেন, এমপি মানুষের দ্বারা দ্বারা যাবে, গ্রহণযোগ্যতা হবে, তারপরে যাই মনে করেন যে হইলেও যদি সে আসন ছিনে নিয়ে আসতে পারে, মানুষের ভালোবাসা দিয়ে জয় করে সে এমপি হবে, তখন তার একটা পরবর্তী ইলেকশনও বলবে যে না, আমি যদি খারাপ করি জনগণ আমাকে ভোট দিবে না।
তাহলে তার গ্রহণযোগ্যতাও বাড়বে, প্লাস প্রতিনিধি, ত্যাগী এবং পরিশ্রমী এবং যোগ্য নেতা তৈরি হবে। এখন আপনারা যেভাবে কইছেন সংখ্যা অনুপাত হারে পিআর পদ্ধতি নির্বাচন, হ্যাঁ এখন দেখলাম জামাই বউ মিলি দল। হায় আফসোস, বাংলাদেশের মতন দেশে জামাই বউ মিলি দল, আর সেই দলের সভাপতি, সেক্রেটারি বউ আর জামাই। তো এরকম ঘরে ঘরে দল তৈরি হয়ে যাব। কারণ কোনো মতো দল একটা থাকলেই তো 1% পাইলে 3 জন এমপি, 5,000 ভোটে এমপি, আরও জন 50,000 ভোট পাইয়ে কোনো খবর নাই। এই হলো অবস্থা। আপনার একটা কথা বলেন যে উন্নত দেশে তো এগুলো চলে। আচ্ছা, উন্নত দেশে তো মমতার মতন প্রার্থী নাই, উন্নত দেশে তো হিরো আলমের মতো প্রার্থী নাই, উন্নত দেশে তো সুর বাটপার নাই, উন্নত দেশে তো দিনের ভোট রাইতে হয় না, অন্য অন্যান্য দেশে তো ব্যালট বাক্স চিনতে হয় না। তাহলে আপনার উন্নত দেশের বা অন্য দেশের এই উদ্ধৃতি আমাদের দেশে কেন নিয়ে আসেন? আমাদের দেশের সাথে কি অন্য দেশের তুলনা চলবে? হ্যাঁ, জনগণের ভাষা বুঝুন, জনগণের কথা মানুন এবং ভবিষ্যতে এটার ফল কি হতে পারে এটা মাথায় রাখুন। তাহলে সেই ক্ষেত্রে কালো টাকা সরাসরি হবে, দলের মধ্যে বিভ্রান্ত হবে। জাতীয় পার্টি দেখেন, হে হেরে বহিষ্কার করে, হে হেরে বহিষ্কার করে, এই কয় হে বড় নেতা, এই কয় হে বড় নেতা। এই হলো অবস্থা। তো আপনাদের দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে যে আমার এমপি না দিয়ে হেরে দিছে, আবার এই দল বলবে যে আমার না দিয়ে টাকা দিয়ে হেরে দিছে। আপনাদের থলিল বিড়াল বেরিয়ে আসবে, প্লাস দলে বিশৃঙ্খলা হবে, দেশে বিশৃঙ্খলা হবে, ঘরে ঘরে হবে, সমাজে হবে। এই বিশৃঙ্খলা থেকে বাঁচানোর জন্য এখন যেভাবে নির্বাচন 10 জন প্রার্থী হবে, জনগণ যাকে ভোট দিবে সেই মনে করেন নির্বাচিত হয়ে সংসদে যাবে, সে জনগণের জন্য কাজ করবে। ওই পিআর পদ্ধতিটি বাদ দিয়ে বাংলাদেশে মোট নিবন্ধিত 50টি দল আছে, 50টি দলের জন্য প্রয়োজনে 50,000 প্রার্থী হবে, কোনো সমস্যা নেই। 300 আসনের জন্য 50,000 প্রার্থী হবে, কি সমস্যা? জনগণ ভোট দিবে, এই 50,000 ফুল ফুটবে। এখান থেকে বাছাই করে যারা যোগ্য তাদেরকেই জনগণ বাছাই করে পার্লামেন্টে পাঠাবে। এখন আপনাদের রেফারি, আপনাদের নির্বাচিত রেফারি, এখন আপনারা খেলতে ভয় পান কেন? আপনাদের ভয়টা কোন জায়গায়? আগে তো রেফারি ছিল না নিরপেক্ষ, এখন তো রেফারি নিরপেক্ষ। মাঠে আসেন, খেলা হবে, মাঠে আসেন, খেলা হবে, সমস্যা নাই তো। ওই যে মাছ ধরার মতন ছোটোবেলায় গল্প শুনছি যে নদীর মধ্যে অথবা খালের মধ্যে মাছ ধরতে যেত, কইতেছে যা পাইব সমান ভাগ, মানে 10 জন নামছে, দেখা যায় একজনে কষ্ট করে মনে করেন রুই মাছ পাইছে 5টা, আরেকজনে পুঁটি মাছ পাইছে 5টা। তাইলে হাতে মনে করেন যে হইলেও ওই যে মানে হাতের কত হইলে পাই আর না পাই ভাগ তো সমান, হাতে তাড়ানাড়ে করে বংবাং করে হাতে পুঁটি মাছ ধরছে, আরেকজনে কষ্ট করে পরিশ্রম করে মনে করেন যে হইলেও রুই মাছ ধরছে 5টা। ভাগ করতে যায় দেখে কি 5টা ভাগ ইন্ডে পাইছে একটা, আর যাতে পুঁটি মাছ পাইছে হাতেও পাইছে একটা। তো অবস্থা হচ্ছে এইরকম। মাঠে নামেন, দৌড়ান, পরিশ্রম করেন, আপনার বিজয় আপনি ছিনিয়ে নিয়ে আসেন জনগণের ভালোবাসার মাধ্যমে। ওই বিক্ষেপ চাইল 10 গত্তুন উঠাইবেন, অর্ধেক কানা অর্ধেক 6 ঘন্টা মনে করেন যে 10 রকমের চাউল দিয়ে আপনি খিচুড়ি পাকাইবেন, আরেকজনে মনে করেন টাকা খরচ করে 100 টাকা কেজি ফলাও সেল পাকাইব। তো সেই কোনটা আপনি কোনটা চান? এলা বংবাং বাদ দিয়া সঠিক পথে আসেন, বাংলাদেশে যেটা চলমান সেটাকে মেনে নিয়ে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে নির্বাচন করুন। দেখি আপনার ক্ষমতা এবং আপনার পাওয়ার, আপনার গ্রহণযোগ্যতা কতটুকু, সে যে দলের হোক। আমরাও চাই যে জনগণের মেভমেন্ট নিয়ে জবাবদিহিতা থাকুক। আপনি যখন 5 বছরের জন্য আপনাকে জনগণ পাঠাবে, আপনি মনে করেন যে হইলেও ওই কোটা আসনে এমপি হয়ে যাবেন কি? আমার দেশের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সমস্যাগুলো আপনি জানেন না। আপনি ঢাকায় বসে আছেন, 5 কোটি টাকা দিয়ে দিয়েছেন, এমপি সংসদে গেছেন, বাস বাসায় আসছেন, ঘুমাইছেন। আপনার সংসদীয় আসনে কি অবস্থা আপনি জানেন না। আর যখনই ভোটের মাধ্যমে লড়াই হবে তখন আপনি রাস্তাঘাট, অলি গলি বা একদম তৃণমূল থেকে শুরু করে সবার সাথে আপনি মিশতে হবে। এর কারণ 5 জন প্রার্থী, যার সম্পৃক্ততা বেশি, যার ভালোবাসা বেশি, যোগাযোগ বেশি, সেই এমপি হয়ে যাবে। এই ভয়টা আপনার মধ্যে কাজ করবে।
পরবর্তী নির্বাচন আপনি যদি ভালো কিছু করেন আপনি আসবেন, নাহলে অন্য লোক আসবে। এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম। এখন আপনি যদি মনে করেন যে না, আমি একটু পিছনের দরজা দিয়ে ঘুরে গেড়াই দেখি, চেষ্টা করিয়া বুংবাং করিয়া মমতার মতন, হিরো আলমের মতন, ওই মনে করেন যে ওই সিকুন আলীর মতন যদি এমপি সংসদে যায়, এটা তো সংসদের আর মান সম্মান রইল না। একজন বিসিএস ক্যাডার, একজন সচিব, একজন কর্নেল, একজন মেজর যদি মনে করেন যে হিরো আলমরে সার খাওয়া লাগে, যে যার কোনো যোগ্যতা নাই, যার কোনো জনপ্রিয়তা নাই, যে মনে করেন যে হইলেও কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, তাহলে তারা যদি একটা দল করে যদি মনে করেন সংসদের মনে করেন যাওয়ার চেষ্টা করে, এটা জাতির জন্য দুর্ভাগ্য। অতএব একটু চিন্তা করুন যে জঙ্গল দিয়ে সংসদ গড়বেন, নাকি পরীক্ষিত নেতা এবং শিক্ষিত স্মার্ট রাজনীতিবিদ জনগণের ভালোবাসা নিয়ে সংসদে পাঠাবেন। সেটা বিচার আপনাদের মধ্যে ছেড়ে দিলাম। অবশ্যই কমেন্টে জানাবেন। সুখে থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।